শেষ পর্যন্ত নিদ্রের সিটে নাজমুল সাহেব বসলেন এবং নিদ্রকে বাবার সিটে বসতে হলো। পাশের লোকটা খুব একটা সুবিধার না, কেমন যেন লাগছে নিদ্রের। লোকটা চাহনিতে কথার বাজে কিছু আছে, কিন্তু বাজে জিনিসটা সে ধরতে পারছে না। এয়ারপোর্টের বাহিরে প্ল্যানকেটে নিজের নাম দেখে নাজমুল সাহেব নিদ্রকে বললেন, দেখ আমার দোস্ত আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। আসমা জামান বললেন, রশিদ ছাড়া আর কেউ আসবে না তোর জন্য। কেন কেন মা? তুই বন্ধুদের খোঁজ খবর রাখিস নাকি? রশিদ তো সহজ সরল সোজা মানুষ, তাই তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকে। মা এটা তুমি কিছু বললা? যা সঠিক তাই বলেছি। দুজনের মধ্যে ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে ভেবে নিদ্র বলল, তাহলে তোমার দোস্তের কাছে যাওয়া যাক বাবা। নাজমুল সাহেব আসমা জামানকে অবাক করে বললেন, ওর মেয়ের বিয়ের খরচ আমি দিব অর্ধেকটা। আসমা জামান বললেন, হ্যাঁ, ব্যাংকে ইঁদুর দৌড়ে কিনারা পাচ্ছে না, সে আবার অন্যের মেয়ের বিয়ের খরচ দিবে। নিদ্র দাদিকে অনুনয় করে বলল, প্লিজ দাদি চুপ করো না, এখন ঝগড়া করার সময় না। রশিদ সাহেব 4 সিটে গাড়ি ভাড়া করে রেখেছিলেন। গাড়ি খোঁজার ঝামেলাটা অন্তত পক্ষে কমে গেল। গাড়ির সিটে হেলান দিতে নিদ্র ঘুমিয়ে পড়ল। আসমা জামানও হঠাৎ করে চুপ হয়ে গেলেন। নাজমুল সাহেব আর রশিদ সাহেব বেশ জমিয়ে গল্প শুরু করলেন। ঢাকার জ্যামে আটকে যাওয়ার সম্ভাবনা আছে বলে রশিদ সাহেব একটু চিন্তিত ছিলেন। পৌঁছাতে দেরি হয়ে গেলে সমস্যা শুরু হবে। অদ্রিকে বলাও হয়নি নাজমুলের কথা। মোবাইলের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে গেছে। মাথার মধ্যে টেনশন ঘুরপাক খাচ্ছে। টেনশন ঝেড়ে বসলো যখন, বিশাল লম্বা জ্যামে আটকে গেলেন। নাজমুল সাহেব ব্রুকুটি করে বললেন, লও ঠেলা সামলান রশিদ সাহেব। ঠেলা এখানে আটকে যাওয়া প্রত্যেকটা মানুষই সামলাবে। নাজমুল সাহেব নিদ্রকে দেখিয়ে বললেন, আমার বাবাজি কি ঘুমটাই না দিচ্ছে? এই বয়সেই তো ঘুমাবে নাকি? রশিদ তুই এত সিরিয়াস ভাবে নিচ্ছিস কেন সবকিছু? কি করব বলো, সেই 11টা থেকে দৌড়ের উপর আছি, তার উপর এই জ্যাম। মনে কর কোনো জ্যাম নেই, আমরা বেশি হেল্প করবো বলেই গাড়ি থামিয়েছি। বেশ জমিয়ে গল্প করা যায়, তাই তো? মনে করা যেত যদি আশেপাশে যানবাহনের পাপুর শব্দ শোনা না যেত। রশিদ প্লিজ। আসমা জামান রশিদ সাহেবকে বললেন, বাবা আশেপাশে পানির দোকান আছে নাকি? হ্যাঁ অবশ্যই। যাও বাবা, পানি নিয়ে আসো তো, যাতে জ্যামটাকে শান্তিপূর্ণভাবে কাটিয়ে দিতে পারি। রশিদ সাহেব পানের খোঁজে বের হয়ে পড়লেন। অদ্রির ডান হাতে গরম তেলের ছিটা লেগে ফোসকা পড়ে গেছে। ভুলটা তারই। মাছ গরম তেলে ছাড়ার সময় একটু আস্তে ছাড়তে হয়। কি যেন হলো ওর, জোরে ছাড়ার সাথে সাথেই অনেকটা গরম তেল এসে ডান হাতের কনি থেকেই বেশ খানিকটা নিচে লাগলো। পুরো জায়গাটা পুরো কালো হয়ে গেল আর প্রায় 1 ঘন্টা পর ফোসকা পড়ে গেল। রীতা আশেপাশে ছিল না। অদ্রিও ইচ্ছে করছিল না তাকে ডাকতে। একবার বলে যেহেতু ফেলেছে সেহেতু আর না করার উপায় নেই। ক্লান্ত শরীর নিয়ে গোসলে ঢুকে অদ্রি ঘুম আসছিল। দ্রুত গোসল সেরে না খেয়ে ঘুমিয়ে পড়ল। অদ্রি যখন ঘুমালো তখন ঘড়িতে দুপুর 3টা বাজে। রীতা লিস্ট করে গোসল সেরে ঘুমিয়েছিলেন। লিলি বাদে পুরো বাসার কেউই জেগেছিল না। টেবিলে খাবার গোছানোই ছিল, কিন্তু কেউই খায়নি। লিলি দুপুরে খাওয়ার জন্য রুম থেকে বের হলো। 3টার পরপরই গাড়ি এসে থামলো অদ্রির বাড়ির গেটের সামনে। নাজমুল সাহেব অবাক হয়ে বললেন, তোর বাড়ি? আরে না, আমার এক ভাগ্নির বাড়ি। পুরো বাসায় মাত্র 3 জন থাকে। এই বাড়িতেই তোদের থাকতে হবে। বিশাল উঠান আছে, যখন ইচ্ছা তখন হাঁটাচলা করতে পারবি, এমনকি বাড়ির মধ্যেও পারবি, কারণ ও নিজের রুম থেকে সহজে বের হয় না। তোর বাড়ি আর তোর ভাগ্নির বাড়ি কি এক? আমার বাসায় তোমাদের থাকার মতো জায়গা নেই রে। তাহলে আমরা হোটেলে উঠি। নিদ্র গাড়ি থেকে বের হয়ে বলল, বাবা এখানে থাকাটাই বেটার। আসমা জামানও পানের পিক ফেলে বললেন, রশিদ যা বলে শোন। নাজমুল সাহেব নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে, গণতন্ত্র আমার দিকে রায়না দিলে কি আর করা। রশিদ সাহেব বললেন, ব্যাগপত্র বের কর, আমি এতক্ষণে ভিতরে গিয়ে দেখি সব ঠিক আছে কিনা। রশিদ সাহেব ভিতরে গিয়ে দেখলেন লিলি প্লেটে খাবার বাড়ছে। লিলি, অদ্রি কই? লিলি দাঁত চিবিয়ে চিবিয়ে পড়ল, আছে হয়তোবা তার রুমে। ঘুমোচ্ছে নাকি? না জানে ক্যাটা। রীতা তার রুম থেকে বের হয়ে লিলিকে বললেন, প্লেটে খাবার নিয়ে তোমার রুমে যাও। রশিদ সাহেবকে বললেন,
ওর যে ঘুমাচ্ছে মনে হয়, জরুরি কিছু হলে ডেকে দিব। না, শুধু বলো নিচে আর দোতলার রুমগুলো তালা দেওয়া নাকি? না, আজকে আমি এগুলো পরিষ্কার করেছি। নাজমুল সাহেব, আসমা জামান আর নিদ্র তাদের ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকলো। রীতা বুঝতে পারলেন মেহমান এসেছে। এখন কিছুই জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। আপাতত রুমের দরজা খুলে দিতে হবে। নিচের তলায় পাশাপাশি দুটো রুম আসমা জামান আর নাজমুল সাহেব বেছে নিলেন। নিদ্র কোনটা নেবে জিজ্ঞেস করার আগে রীতা দেখলেন ছেলেটা দোতলায় উঠে যাচ্ছে আর বিশেষ সেই রুমের দরজা খুলে ভিতরে ঢুকে গেল। ওই রুমটাতে অদ্রি কাউকে থাকতে দেয় না, এমনকি রুমটা নিচে পরিষ্কার করে। এই ছেলে কি করে জানে বিষয়টি? তার নিজের কি ওকে জানানো উচিত না? রশিদ সাহেবকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ওই ছেলেটা উপরের ওই রুমটা কেন বেছে নিল? ওদের তো ওখানে কাউকে প্রবেশাধিকার দেয়নি। জানতে পারলেও খুব রেগে যাবে। রশিদ সাহেব হাসতে হাসতে বললেন, মোটেও রাখবে না। সত্যি? হ্যাঁ, খাবার দাবার আছে কিছু নাকি বাইরের থেকে আনতে হবে? বাইরে থেকে আনতে হবে। সবাই ফ্রেশ হয়ে খেতে আসার আগে আমাকে একটু ডেকে দিতে পারবেন? রশিদ সাহেব বললেন। অবশ্যই। রীতা তার রুমে ঢুকে দরজা আটকে দিলেন। বেশ কয়েক মাস পর তার পুরাতন রোগটা ধরা পড়েছে। মাথার ভেতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, হাত পা কাঁপে। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলে হাত পা কাঁপাটা কমে, কিন্তু মাথার সমস্যাটা যেতে একদিনের বেশি সময় নেয়। নিজের উপরে বিরক্ত হলেন রীতা। অসুস্থ হওয়ার আর সময় পেল না। চুপচাপ শুয়ে রইলেন। ঘুমানো যাবে না, তাহলে মেহমানদের খাবার পানি গুছিয়ে দেওয়ার কেউই নেই। লিলিকে দিয়ে ওই আশা করা ভুল, চরম ভুল। ওদিকে অদ্রি আবার অসুস্থ হয়ে পড়েছে। হাতে ইয়া বড় একটা ফোসকা বানিয়ে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলেও সমস্যা। ওই রুমে কেন থাকতে দেওয়া হলো? অদ্রি এই প্রশ্নের উত্তরে সে কি বলবে? নতুন মেহমানকে তো আর রাগ শোনানো যায় না। সব দায় তার কাঁধে নিতে হবে। নিদ্র রুমে ঢুকতেই অবাক হলো। সবকিছু ঠিক যেমন সে রেখে গিয়েছিল তেমনই আছে। দেওয়ালের নকশা রং সে যেমন করেছিল ঠিক তেমনই আছে। বিছানার চাদরের রংটাও খুব সুন্দর, হালকা বেগুনি রঙের মধ্যে কস্তুরী ফুলের নকশা। নিশ্চয়ই অদ্রির পছন্দ। মেয়েটা সব সময় হালকা রং পছন্দ করে। অদ্রি কি করছে? আছে তার রুমে চুপচাপ বসে বা জানালার থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। গোসল সেরে চুল মুছতে মুছতে নিদ্র অদ্রির রুমের দিকে এগিয়ে গেল। দরজা আপসানো, একটু ধাক্কা দেওয়াতেই পুরোটা খুলে গেল। নিদ্র নিঃশব্দে রুমের ভিতর ঢুকে দরজা আটকে দিল। হাতের তাওয়ালটা পাশে রাখা চেয়ারে রেখে দিল। অদ্রি ঘুমাচ্ছে। কে বলবে ঘুমাচ্ছে? ঘুমালে গায়ের জামা কাপড় ঠিক থাকে না, সব এলোমেলো থাকে। কিন্তু এই মেয়ের হয়েছে উল্টো। বুকের উপর ওড়নাটাও একদম ভালোভাবে আছে। ভেজা চুলগুলো ছড়িয়ে আছে বালিশের উপরে। ডান হাতে কালশিটের দাগ আর ফোসকা দেখে নিদ্র অনুমান করলো হয়তোবা গরম তেলে পুড়ে গেছে। নিঃশ্বাস পড়ছে ছন্দে ছন্দে। অদ্রি একটু নড়ে উঠল আর তখনই নিদ্রের ঘোর কাটলো। নিদ্র মুস্কি হেসে অদ্রির কপালে আলতো করে চুমো এঁকে দিয়ে দ্রুত তোয়েলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। বাসায় নতুন একজন মানুষ আছে, সে কোনোভাবেই দেখে ফেললে বিপদ। বিছানার উপর হাত পা ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করলো। প্রথম চুমোর অনুভূতি তাকে গ্রাস করছে ধীরে ধীরে। কি মনে করে যেন কাজটা সে করে ফেললো। তার কি ভাবা উচিত ছিল অন্ততপক্ষে একবার? অদ্রি কি বুঝতে পেরেছে? না বুঝতে পারলেও ওইভাবে চুপচাপ শুয়ে থাকতে পারতো না। নিঃশ্বাসের ওঠানামাতে বোঝা যেত সে জেগে আছে। নিঃশ্বাসের ওঠানামা ধীরে ধীরে যদি হয় তখন বোঝা যায় সে ঘুমাচ্ছে। কিসব ভাবছে সে? নিজেকে বিজয়ী মনে হচ্ছে। অনেক বড় সড়ো যুদ্ধ জয় করে ফিরে এসেছে। সামান্য একটা চুমু, কিন্তু অনুভূতিটা অসামান্য। তবে অনুভূতিটা শুধু সেই পেয়েছে। অদ্রি তো ঘুমাচ্ছিল। নাজমুল সাহেব তার মাকে ডেকে বললেন, মা দেখো তো খাবার আছে কিনা। দেখছি। আসমা জামান বসার ঘরে রশিদ সাহেবকে খবরের কাগজ পড়তে দেখলেন। বসার ঘর মানে ড্রয়িং রুমের সাথেই ডাইনিং রুম। রশিদ সাহেবকে বললেন, রশিদ নাজমুল খেতে চাচ্ছে। আচ্ছা, আপনারা টেবিলে বসুন, আমি রীতা আপাকে ডেকে আনি। রীতা নাজমুল সাহেবের প্লেটে ডাল বেড়ে দিচ্ছিলেন। তখন নিদ্র নিচে নেমে আসলো।
ডাইনিং টেবিলের চেয়ারে বসে রশিদ সাহেবকে বললেন। চাচা, লিলিটা কই? আছে ওর রুমে। নিদ্র তার সামনে রাখা প্লেটে ভাত বেড়ে নিয়েই বলল। চাচা, ভাজি টাজি আছে নাকি? রীতা বললেন। হ্যাঁ আছে। আসমা জামান রীতাকে জিজ্ঞেস করলেন। আজকে কি শুটকি রান্না হয়েছে নাকি? হ্যাঁ। গন্ধটা কতদিন পর পেলাম। আমি আজকে শুধু শুটকি দিয়েই খাবো। সন্ধ্যার দিকে অদ্রি ঘুম ভাঙল। আজকে সে খুব সুন্দর স্বপ্ন দেখেছে। ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্নের কথা মনে পড়তেই সে কপালে হাত দিয়ে হেসে ফেলল। স্বপ্নটা কিছুটা এমন ছিল, নিদ্র চুল মুছতে মুছতে তার রুমে ঢুকে দরজা আটকে দিল। তার কিছুক্ষণ পর তার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে দ্রুত পালিয়ে গেল। অসম্ভব সুন্দর স্বপ্ন, দিবা স্বপ্ন, যা পূরণ হবার নয়। ডান হাতটা উপরে ভর করে শোয়া থেকে উঠতে গিয়েও অদ্রি ব্যথায় কুঁকড়ে উঠল। পুরো হাত ব্যথা। বাম হাতের উপর ভর করতেই তাকে উঠতে হলো। মুখ ধুয়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলো। রীতাকে সোফার উপর বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো। খেয়েছেন আপনি? না, তোমার অপেক্ষায় ছিলাম। আপনি খেয়ে নিতেন, শুধু শুধু কষ্ট করতে হলো আপনাকে। তুমি নিজ হাতে রান্না করছো তাই ভাবলাম একসাথেই খাই। টেবিলে খাবার দেখে অদ্রি জিজ্ঞেস করলো। লিলি একা এত খাবার খেলো কিভাবে? নাকি রশিদ চাচা এসেছিলেন? রশিদ সাহেব 3 জন মেহমান নিয়ে এসেছেন, তারাই এসেছে দুপুরে খাবার খেয়েছেন। তারা চলে গেছে নাকি? না, মনে হয় থাকবেন। রাতের যোগ্য খাবার আছে নাকি? রান্না করতে হবে। রান্না করতে হবে। লিলিকে সাথে নিও হেল্পার হিসাবে। রাজি হবে? কেন হবে না? চামচা হলে সুবিধা হতো। খেতে পুরো ডান হাত নাড়াতে কষ্ট হচ্ছে। নিষেধ করেছিলাম। খাওয়া শেষ হলে অদ্রি দোতলায় উঠে চলে যাচ্ছিল। রীতা বললেন। একটা কথা বলার ছিল। অদ্রি থেমে গিয়ে বলল। বলুন। 3 জনের একজন মেহমান ওই রুমটাতে উঠেছে। সে অন্য রুমে নাকি যাবে না। কোন রুম খালামণি? দক্ষিণের কোণার দিকের রুমটা। আচ্ছা, আমি দেখছি। অদ্রির মেজাজ বিগড়ে গেল। ওই রুম অন্য কারোর জন্য না। দক্ষিণের দিকে আরো একটা রুম আছে, পারলে ওখানে উঠুক, কিন্তু ওই রুমে না। দরজার কয়েকটা জোরে টোকা দিয়ে অদ্রি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। দরজা খুলে নিদ্র মুচকে হেসে বলল। ম্যাডাম, এত অস্থিরতা কিসের? একটু ঘুমাবো আর আপনি দরজা প্রায় ভেঙে ফেলার প্ল্যান পূরণ করতে ব্যস্ত হয়ে পড়লেন। অদ্রি হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিদ্রের দিকে। তার দু চোখে বিশ্বাস হচ্ছে না। সত্যিই কি নিদ্র? স্বপ্ন দেখছে না তো সে? গলার কাছে মনে হচ্ছে কথাগুলো আটকে আছে। অদ্রি চেষ্টা করছে বলতে, কিন্তু পারছে না। খুব অসহ্য লাগছে অদ্রির। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখে চাহনি আগের মতো নেই। প্রিয় মানুষটাকেও কেন এক সময় অচেনা কেউ মনে হয়। অদ্রিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিদ্র হকচকিয়ে গেল। কি বলবে বুঝতে না পেরেই জিজ্ঞেস করলো। কিছু বলবেন? অদ্রি চোখের দৃষ্টি নামিয়ে প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল। তার বলা কথাগুলো অদ্রির ভালো লাগেনি, নাকি এই মেয়েটাকে বিরক্তকর পারিক হিসাবে দেখছে। তার মনে হয় এভাবে হুট করে চলে আসাটা ঠিক হয়নি। মেয়েটা তাকে সত্যিই অপছন্দ করে না। পছন্দ করলে তো অন্তত পক্ষে তাকে এভাবে দেখে চোখে মুখে আনন্দের ছিটে ফোঁটা ছাড়া থাকতো না। দরজা আটকে দিয়ে নিদ্র জানালার পাশে দাঁড়িয়ে রইল। আসলে তার আশাটা ঠিক হয়নি। সকালেই চলে যাব। এভাবে কারোর বিরক্তিকর পারিক হিসাবে থাকা যায় না। এতদিনের স্বপ্ন, সব আশা এক পলকের ব্যবধানে হারিয়ে ফেললাম। এই পৃথিবীতে প্রিয় মানুষকে কয়জনই বা নিজের করে পায়? ওর মতো মেয়ে আমাকে কেন ভালোবাসবে? তাকে ভালোবাসার মতো কোনো কারণই নেই। বিছানায় উপর হয়ে শুয়ে অদ্রি কাঁদতে শুরু করলো। কান্নার শব্দ যেন কেউ শুনতে না পারে, তাই উপর হয়ে মুখ চেপে কাঁদছে। তার এরকম ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। নিদ্র কি না কি মনে করেছে কে জানে। নিদ্রকে জাপটে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এতদিনের দূরত্বটা তাতে যদি একটু হলেও গুছতো, এতদিনের পোড়া খায়ে শান্তির ছোঁয়া পাওয়া যেত। মন চাচ্ছে ছুটে গিয়ে জাপটে ধরে পড়ে থাকতে, কিন্তু মস্তিষ্ক বলছে উল্টো। এত কাছে এসো কতটা দূরে। নাজমুল সাহেব উঠানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। একটু আড়ালে দাঁড়িয়ে খাচ্ছেন। অন্য কেউ দেখে ফেললে লজ্জায় পড়বেন। সামনাসামনি কিছু না বললেও আড়ালে ঠিকই বলবে। বুড়ো হয়েছে কিন্তু বাজে অভ্যাস ছাড়লো না। কদিন পর যাবে কবরে, এখনো শয়তানি ছাড়লো না।
বিশেষ করে রীতা নামের ওই ভদ্র মহিলা তাকে ভালো চোখে দেখছেন না, কেমন যেন সন্দেহ চোখে তাকায়। তার উপর যদি এভাবে সিগারেট খেতে দেখে তাহলে তো মহা ঝামেলায় পড়বেন। 5 নম্বর সিগারেট ধরিয়ে নাজমুল সাহেব বিপদে পড়লেন। রীতা এদিকে এগিয়ে আসছে কিছু একটা বলতে বলতে। রীতা বাড়ির মূল দরজা খোলা দেখে আটকাতে এসে খেয়াল করলেন উঠানের আড়ালে যেখানে একটু অন্ধকার ঠিক সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছেন। রীতার ভয়ভীতি কম, একাই হাতে শক্ত লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন। এ কেন ওখানে? একদম পিঠে তক্তা বানিয়ে ফেলবো। সাহস কত বড়, হ্যাঁ? নাজমুল সাহেব তাড়াতাড়ি করে সিগারেট ফেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। রীতা কাছে আসতেই নাজমুল সাহেবকে দেখে হাতের লাঠি পেছনে লুকিয়ে ফেলে বললেন, এত রাতে এখানে কি করছেন? নাজমুল সাহেব বললেন, মানে আর কি, রুমের মধ্যে দম আটকে আসছিল। এখানে চোরের অভাব নেই। দেখা গেল দরজা খোলা পেয়ে ঢুকে কোনো ক্ষতি করে বসতে পারে। আপনার বাইরে আসার ইচ্ছা হলে আমাকে বলবেন বা অন্য কাউকে বলবেন, দরজা আটকে দিব। আমি আসলে ভাবলাম কাউকে বিরক্ত করা ঠিক হবে না, তাই আর কি। আচ্ছা যাই হোক, এখন থেকে কথাটা মনে রাখবেন। নাজমুল সাহেব রীতা চলে যাওয়ার সময় অবাক হলেন। এই মহিলা হাতে বেশ ভালো চোর মারার লাঠি নিয়ে এসেছিলেন। ভাগ্যিস তিনি আগে থেকে কিছুটা বুঝতে পেরেছিলেন, তা না হলে আজকে তার খবর ছিল। বহুত ডেঞ্জারাস মহিলা দেখছি, সাবধানে থাকতে হবে। এতদিন পর এলাম আর মাটির চুলা রান্না খাবো না তা কি হয়? মোটেও না। যেভাবেই হোক মাটির চুলার রান্না তার খেতেই হবে। রশিদকে বলে দেখতে হবে। পানের ব্যাগে পানও ফুরিয়ে গেছে, রশিদও বাসা চলে গেছে। কি করা যায়? রীতাকে বলবো? না, এভাবে অচেনা কাউকে কিছু বলা যায় না। ফ্লাক্সে চা বানিয়ে রাখতে বলেছিল অদ্রি। হঠাৎ এত চা দিয়ে কি কাজ সেটা বুঝতে পেরেছেন, কিন্তু ওকে খুব চিন্তিত মনে হচ্ছে। চোখ মুখ ফুলা দেখে জিজ্ঞেস করেছিলেন শরীর খারাপ কিনা। উত্তরের ডান হাত দেখিয়ে বলল হাতের ব্যথা, কিন্তু বিশ্বাস করতে পারেনি। সারাক্ষণ এই মেয়েটার চিন্তা তার মাথায় ঘুরে বেড়ায়। রাতের জন্য রান্না করতে হবে তাকে। লিলি ওর রুমে আরামে ঘুমিয়ে আছে বোধহয়। লিলির রুমের দরজায় বেশ কয়েকবার টোকা দেওয়ার পর বিরক্ত নিয়ে দরজা খুলে বলল, বিরক্ত করছেন কেন? রাতের জন্য রান্না করতে হবে। আমি তো কি করব শুনি? আমার হেল্পার হতে হবে তোমাকে, অদ্রি বলেছে। কথা কানে গেছে? আমি পারবো না। রীতা রেগে গিয়ে লিলির ডান গালে খুব জোরে চড় বসিয়ে দিয়ে বলল, আমি অদ্রি না যে তোমার বেয়াদবিকে আশকারা দেব। 5 মিনিটের মধ্যে রান্নাঘরে আসবা, তা না হলে তোমাকে সোজা করার উপায় আমার জানা আছে। বেয়াদব মেয়ে কোথাকার। নানা মেলেছ না? নানা দুটো কেটে হাতে ধরিয়ে দিব। দরজায় টোকা দিতেই দরজা খুলে দিল। অদ্রি বলল, ভেতরে আসা যাবে? নিদ্রের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অদ্রি নিজের সাথে প্রায় যুদ্ধ করেই আবার নিদ্রের কাছে এসেছে। সন্ধ্যার দিকের ব্যবহারের জন্য সরি বলবে। নিদ্র বিছানার উপর বসে পড়ল। অদ্রি দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলল, সন্ধ্যার ওরকম ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ভাবতে পারিনি আপনি আসবেন। আমি আগামীকাল সকালেই চলে যাব। আপনার বিরক্তির কারণ হতে চাচ্ছি না। অদ্রি মাথার ঘোমটাটা ঠিক করে বলল, আমি মোটেও বিরক্ত হইনি। তা তো আপনার ব্যবহারেই বুঝতে পারলাম। এতগুলো কথা বললাম আর আপনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আমি তো বললামই, আমি অবাক হয়েছিলাম। আপনার প্রশ্নের উত্তর কি দেব ভেবে পাচ্ছিলাম না, তাই। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। আমি অজুহাত দিচ্ছি না, সত্যিই বলছি। নিদ্র দরজা আটকে দিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজা আটকে দেওয়ার সময় অদ্রি জিজ্ঞেস করলো, আমি চলে যাই, তারপর দরজা আটকাবেন? দরজা আটকে দিয়ে অদ্রির দিকে এগিয়ে গেল। অদ্রি তার মধ্যে ব্যবধান রইল মাত্র কয়েক ইঞ্চি। মাথার ঘোমটাটা নামিয়ে দিয়ে এলোমেলো চুলে আঙ্গুল চালিয়ে দিয়ে বলল, চুলগুলোর তো অন্তত পক্ষে যত্ন করতে পারেন। নিদ্র এতটা কাছে এভাবে আসতে পারে ভাবতে পারছে না অদ্রি। উষ্ণ নিঃশ্বাস অদ্রির মুখের উপর সুমধুর ছন্দে আছড়ে পড়ছে। নিদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অদ্রির কোমর বাম হাত দিয়ে জড়িয়ে ধরে আরো কাছে টেনে নিল। ডান হাত দিয়ে ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁট দিয়ে আলতো করে চুমো এঁকে দিল। অদ্রি কেমন যেন খোরখোর লাগছে। ঘাড়ের ওই অংশটুকু থেকে পুরো শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। নিজেকে সামলে নেওয়ার জন্য দেওয়াল ঠেসে দাঁড়ালো। দুজনের মধ্যে একে অপরকে পাওয়ার জন্য তোলপাল শুরু হয়েছে। চাতকে নিজেকে উজাড় করার অপেক্ষায় ছিল, আর চাতক সব লুটে নিজের করে নেওয়ার অপেক্ষায়।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।